কেউ বাদ নেই যে বাংলাদেশের সুদর্শন পুরুষকে চেনে না। আপনাকে যখন আর্জেন্টিনার জার্সির আদলে বা পতাকা বদলে শাড়ি পরিয়ে যখন হ্যাঁ, এআই দিয়ে কিছু ছবি বানানো হলো, তখন ওটা দেখে আপনার আসলে কেমন আমি লেগেছে? তো এটা শুধু না, এর আগে নির্বাচনের দিনেও আমাকে মেক্সি পড়াইছিল। হ্যাঁ, এটা জোর সত্যি করে যে দ্বন্দ্ব ক্রিয়েট করা বলে না? হুম, হুম, দ্বন্দ্ব ক্রিয়েট করে হুম, দিয়েছে। কারণ জোহারের সাথে আমাকে হুম, হুম। কম্পেয়ার করলো। এরপর সামহাও আমি আগে পড়েছি, তারপরে মেট গালাতে শাহরুখ একটা ড্রেস পরলো, যেটা কিনা আমি ৯ মাস আগে আমি পড়েছি। পরিমণি মানুষ হিসেবে অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এটা কেন? আসলে আমাদের এখানে মানুষের সমস্যা। তারা ওই অ্যাডলফটাকে একবারে বলার জন্য তাদের একটু ঝামেলা হয়। দ্যাটস ওয়াই তারা দুভাগে ডিভাইড করে অ্যাডলফ। শালগুলো নাই বলি। তাহলে তো আচ্ছা। আবার আমার ভক্তরা আবার এটাকে বের করার আপনার চেষ্টা বয়স অনেক কিছু বয়স বের করে। বিবেচনা করে হ্যাঁ। হলো, রাইট? আমি আমি সেই স্টার হতে চেয়েছি। সুদর্শন বা এই টাইপের ক্যাটাগরি অ্যাওয়ার্ড তো থাকে না আমাদের আসলে। ক্যাট অ্যাওয়ার্ডই নাই। প্রিয় দর্শক, রাইজিং স্টারের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আজকে আমার সাথে যিনি আড্ডা দেওয়ার জন্য রয়েছেন, তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একজন খুবই পরিচিত মুখ, জনপ্রিয় মুখ। তিনি একাধারে ফ্যাশন আইকন, তিনি ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার, মডেল, অভিনয় শিল্পী। আমার সাথে রয়েছেন দেশের অন্যতম সুদর্শন পুরুষ খ্যাত ফ্যাশন আইকন অ্যাডলফ খান। তার সাথে গল্প করব, আড্ডা দিব। অ্যাডলফ ভাই, আপনাকে স্বাগত। অনেক, অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে একটু আপনার নামটা নিয়ে একটু আগে কথা বলি। জি, অ্যাডলফ খান। কিন্তু অ্যাডলফ খান। হ্যাঁ। কিন্তু ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অ্যাডলফ খান বলে আসলে। এটা কেন? আসলে আমাদের এখানে মানুষের সমস্যা। হয়তো তারা ওই অ্যাডলফটাকে আ একবারে বলার জন্য তাদের একটু ঝামেলা হয়। দ্যাটস ওয়াই তারা দুভাগে ডিভাইড করে। অ্যাডলফ হ্যাঁ। কিন্তু করে বলে। আ মানে সঠিক উচ্চারণ হচ্ছে যে অ্যাডলফ। অ্যাডলফ, হ্যাঁ। ইয়েস। আচ্ছা, আপনার এই নামটা কে রেখেছিল আসলে? আমার নামটা বাবা রেখেছেন। এটা কি অ্যাডলফ হিটলারের নাম থেকে নামকরণ নাকি মোস্ট এরকম? প্রবাবলি। কখনো জিজ্ঞাসা কারণ আমি করেছেন যখন বাবাকে? না আমি এটুকুই জানি যতটুকু গল্পে জানা আরকি। যখন আমি আমার মানে মার গর্ভে ছিলাম, আব্বু তখন জার্মানি ছিলেন। হুম, হুম, আর হুম। সে সময় তো একেবারে ফেমাস হিটলারের একটা নাম, জয়-জয়কার হ্যাঁ, ছিল। অ্যাডলফ হিটলার খুবই ফেমাস। তো আব্বু বলেছিল আমার ১ম ছেলে যদি মানে ১ম সন্তান যদি ছেলে হয়, আমি ওর নাম অ্যাডলফ রাখতে চাই। বাহ! তো আবার ভালো নাম আমাদের বংশীয় নাম যেটা খান বংশ, হুম, হুম, হুম। সাইদ হোসেন খান। আর আচ্ছা, ডাকনাম রাখলো অ্যাডলফ। তো ওকে। আমি মিডিয়াতে যখন এস্টাবলিশ হলাম আফটার স্কুল, কলেজ, ভার্সিটি, আমার কাছে মনে হলো যে সাইদ হোসেন খান দিস ইজ টু বিগ। সো এটাকে শর্ট ফর্মে কি করা যায়? অ্যাডলফকে সামনে নিয়ে আসলাম, খানটাকে আচ্ছা। রেখে দিলাম। তার মানে আপনার ডাকনামটাকে আপনি হচ্ছে এস্টাবলিশ করে ফেললেন। ডাকনামটাকে এস্টাবলিশ করেছি। ওকে। সো আমরা জানি যে অ্যাডলফ হিটলার একজন খুবই দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক ছিলেন এবং আপনি আসলে এই নামের প্রতি কতটুকু সুবিচার করতে পেরেছেন? নামের প্রতি তো আসলে কেউ সুবিচার করে আসলে নাম রাখে না। নামটা তো আসলে একেকজনের থাকে তার আ ধারাবাহিকতায় আরেকজনের নাম হতেই পারে। হুম, হুম। কিন্তু ব্যক্তির ক্যারেক্টারিস্টিক্স বা তার ক্যারিয়ার গ্রাফ বা তার জীবনাবলী মানে টোটালি আরেকটা মানুষেরও সেইম হবে বা তার প্রভাব পড়বে এমনটা কিন্তু না। ওকে। তো তারপরও যদি তার ভেতরে বেশ কিছু পজিটিভ ব্যাপার থেকে থাকে, তাহলে নামের সাথে মিলিয়ে তার সাথে সেই পজিটিভ ভাইব গুলো যদি থেকে যায় বা মিলে যায়, মন্দ কি? আমরা আজকে একটু মুক্ত আলোচনা করব। আপনার জি। ছোটবেলা, আপনার বেড়ে ওঠা, আপনার মিডিয়া ক্যারিয়ার, আপনাকে নিয়ে যত আলোচনা সমালোচনা সব বিষয় নিয়ে একটু জি, জানার চেষ্টা সিউর। করব। শুরুতে একটু জানতে চাই আপনার বেড়ে ওঠা। আপনার সম্ভবত হাজারীবাগে আপনার বেড়ে ওঠা আমার পৈতৃক বাড়িতে। আমার জন্ম আমার নানু বাড়িতে, যাত্রাবাড়ি। আচ্ছা। সো ওখান থেকে আমার জন্ম। কিন্তু আমাদের পৈতৃক বাসা যেটা বলে দাদা বাড়ির বা বাবা বাড়ি যেটা বলি, সেটা হচ্ছে হলো বিডিআর ১ নাম্বার গেট। হাজারীবাগ। হাজারীবাগ ঠিক পড়ে না, তার পাশে পড়েছে আরকি। আচ্ছা, আচ্ছা। মানে ওই এটাকে দিকটাতেই আরকি। হ্যাঁ, এটাকে বলে পিলখানা। পিলখানা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ওই তো এটা জিগাতলা বাস স্ট্যান্ডের পরের জি, জি, সময় জি, জি, জায়গাটা জি, পড়েছে। জি। ওকে, আপনার ছোটবেলা স্কুল, কলেজ কোথায় ছিল? আমার স্কুল ফার্স্ট যেটা ছিল সেটা ছোটবেলায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। হুম, হুম। লিটল অ্যাঞ্জেলস স্কুল অ্যান্ড আমি এরপরে আ বাকি স্টাডি করেছি হচ্ছে হলো গভর্নমেন্ট ল্যাব, বিখ্যাত স্কুল। ধানমন্ডি। হ্যাঁ, ছেলেদের জন্য সবচেয়ে তখন সে সময়েও ১ নাম্বার ছিল, এখনো নামকরা। তো এরপর স্কুল ওঠার পরে আমি চলে গেলাম হচ্ছে হলো ঢাকা কলেজ। মানে রোডের এপাশ থেকে রোডের ওপাশ। হুম, 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 স্কুল হুম। টু কলেজ। আপনি সম্ভবত কম্পিউটার ইঞ্জিনিয়ার, রাইট? দেন আমি আ আমার রেজাল্টের সবকিছু মিলিয়ে টিলিয়ে আমি আ দিল্লি ইউনিভার্সিটিতে চান্স পাই। দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে চলে গিয়েছিলাম। ইন্ডিয়াতে? কিন্তু হ্যাঁ, ইন্ডিয়াতে, দিল্লিতে। ওকে। কিন্তু দিল্লিতে আসলে আমি লাস্টিং করতে পারিনি। কারণ
এনভায়রনমেন্ট বা টোটাল আচ্ছা, আচ্ছা। প্রেক্ষাপটটা আসলে আমিও কিন্তু ওই অঞ্চলের স্টুডেন্ট ছিলাম। আমি সিমলা ইউনিভার্সিটির স্টুডেন্ট হ্যাঁ, ছিলাম। আমি ছিলাম জওহরলাল নেহেরু যেটা। ওকে। সো ওখানে আসলে ওদের যে সিস্টেমটা, হুম, হুম, হুম। ওদের যে লাইফস্টাইল, ওদের যে কথাবার্তা, আচার হুম, ব্যবহার আই নো, আই নো, আই নো। আমার কাছে সার্ভাইভ করাটা একটু টাফ ছিল। ওকে। সো এদিকে আমি কাঁদতাম, এদিকে ঢাকায় বাবা মা কাঁদতেন, মানে কোথায় রেখে আসলাম এরকম একটা ব্যাপার। বুঝতে পারছি। সো আমার হচ্ছে পড়ালেখাই করব। ফ্যামিলি ছেড়ে ফার্স্ট টাইম আপনি হ্যাঁ, মানে আমি দূরে আমি কোথাও। খুবই প্রচন্ড হোমসিক আর আমার পরিবারের খুবই আদরের। তো ওইটা ছিন্ন করে ওখানে গিয়ে আসলে এরকম একটা কঠিন লাইফ আমার জন্য মনে হয়েছিল দিস ইজ টু টাফ ফর মি। সো আফটার দ্যাট আম্মুও কান্নাকাটি করতো, আমিও কান্নাকাটি করতাম। সো আমার কাছে মনে হলো যে না আসলে আমার প্যারেন্টস ডিসাইড করলো যে ওকে নিয়ে আসা হোক ওখানে, আসলে আমরা কন্টিনিউ না হুম। করেই আহ, ইয়ার লস না করেই আমি ওখানেই দেশে এসে ততদিনে আমার মেডিকেল বা এটা কোন বুয়েট সালের দিকে? সালগুলো নাই বলি, তাহলে তো আচ্ছা। আবার আমার ভক্তরা আবার এটাকে বের করার আপনার চেষ্টা বয়স অনেক কিছু বয়স বের করে। বিবেচনা করে হ্যাঁ, ফেলবে, রাইট? তো সেই জায়গাটা থেকে আমি আসলে তারপর আপনাদের কি বলে আহসানুল্লাহতে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা। কারণ তখন আর বুয়েট বা মেডিকেল কোথাও ভর্তি হওয়ার কোনো চান্স ছিল না, হুম, অলরেডি হুম, সবার ভর্তি পরীক্ষা শেষ। তো অ্যাডমিশন নেওয়ার আর চান্স ছিল না। দ্যাট টাইম আমি আই টুক অ্যাডমিশন অ্যাট আহসানুল্লাহ ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারদের জন্য প্রাইভেটে হুম, সবচেয়ে যেটা ভালো বেস্ট ইউনিভার্সিটি। ছিল। তারপর পর তো আসলে আরো তো অনেক আছে, কিন্তু তখন ওটাতে হয়ে গেলাম এবং ওখান থেকে আমি সিএসসি কমপ্লিট করেছি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। বাস এই তো। সো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আপনি সম্ভবত একটা আইটি ফার্মে কিছুদিন জবও করেছেন। হ্যাঁ, জব করেছি কিন্তু আসলে ওটাও আমার ভালো লাগেনি। সো আমি এই প্রসঙ্গটা আসতে চাচ্ছিলাম ওটা যে আপনার শেষ করার পর না, আমি মিডিয়াতে। স্টুডেন্ট থাকা অবস্থাতেই আমি জবটা করতাম। আচ্ছা, আচ্ছা। তো ওটা আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এবং আই হ্যাভ সেভারাল ফেসেস। সো ওই টোটাল ওই জায়গাটা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে কাজটা বা আবার আসলে এটা এই জায়গাটায় ভালোবাসা ভালো লাগাটা গৃহীত না, থাকে না যে হুম, একটা হুম, ভালো লাগছে, আমি এনজয় হুম, করছি, হুম, হুম, হুম। আমাদের সেই কাজটা করা উচিত, সেই যেটা ভালো জায়গাটা লাগে। ইনভলভ হওয়া উচিত আসলে যে জায়গাটা আসলে আমার ভালো লাগছে। রাইট। সো সেই ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা আমি আসলে ওখানে খুব একটা ক্রিয়েট করতে পারছিলাম না। তো আমার কাছে মনে হলো আমার আসলে শরীরে রক্তে রক্তে একেবারে এই শিল্প, হ্যাঁ আমার আসলে গ্ল্যামার জগৎ ভালো লাগে, শোবিজ ভালো লাগে, আহ, তারকা হতে ইচ্ছে করে আমার আসলে। ওই 10টা 5টা অফিস, মাস শেষে একটা স্যালারি, ওটাতে আসলে আমাকে মন টানে আমি না। ওটাতে আসলে আমাকে আমি আটকাতে চাইনি। আমার কাছে মনে হয়েছে আমি একটা নাম হব, একটা ব্র্যান্ড হব, যাকে সবাই চিনবে, জানবে, তার জন্য মানুষ পাগল হবে, তার জন্য সবাই আহ, মানে থাকে না একটা, মানে একটা হুম, স্টারডম যেটাকে ক্রেজ বলে। যেটা আরকি। আমি আমি সেই স্টার হতে চেয়েছি, আমি আসলে কখনোই ওই সো চাকরিজীবীটা বা আমি আমি ব্যবসায়ী একটু হতে আমি চাইনি। একটু সম্পর্কে প্রশ্ন করতে চাই। কতটুকু স্টার হতে পারলেন? এটা হোয়াট ডু তো ইউ ফিল? আপনারা বলবেন। না, আপনি কি ফিল করেন আসলে? আমি আমি ডেফিনেটলি আমি অবশ্যই একটা জায়গায় চলে এসেছি, কতটুকু স্টার ফিল করি সেটা হচ্ছে বড় কথা, হচ্ছিল আমি যে জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমার লাইফটা বা আমাকে নিয়ে, এই জায়গাটা খুব কম মানুষই আসতে পেরেছে। সো ওকে। শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এরকম একটা আমার স্বপ্নের কাছাকাছি একটা লাইফের সাথে আল্লাহ আমাকে এই জীবদ্দশায় দেখা করিয়েছে, যেটা আমি চেয়েছি বেসিক্যালি। তো থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ। আচ্ছা, আমি তাহলে একটু আপনার মানে মিডিয়া ক্যারিয়ারের শুরুটা জানতে চাই। আপনি সম্ভবত হচ্ছে ১ম এ হচ্ছে আপনি মডেলিং আ শুরু করেন। আপনার ১ম কাজ সম্ভবত এক্স্যাক্টলি। মডেলিং। আপনি বুলবুল টুম্পার একাডেমিতে হচ্ছে আপনি। নো নো নো, এটা কি আমি একটা বোল্ড না ইনফরমেশন? আমি আসলে হ্যাঁ এটা ভুল ইনফরমেশন। আচ্ছা, অ্যাট দ্য 2008 আমি ফার্স্ট স্টার্ট করি গ্রুমিং একটি স্কুল থেকে, যে স্কুলটার নাম ছিল ম্যাট্রিক্স। আচ্ছা। তো সেখান থেকেই তারপর আমার শুরু। তো হঠাৎ করেই দেখি যে একটা বিজ্ঞাপন সার্কুলার রাস্তায়। তো সেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ দ্য টাইম যেখানে আসলে আমার স্টাডি প্রেশার বা আমাকে আসলে আব্বু আম্মুর যে কন্ট্রোল করার যে হুম, ব্যাপারটা, হুম, না হুম। শুধু লেখাপড়া করাবো লেখাপড়া করবো, ওই জায়গা থেকে বের হয়ে আমার একটা ব্যক্তিগত স্বাধীন লাইফ এসছে, যে জায়গাটা আসলে আমি আমাকে দেখতে চাই বা আমি যা খুঁজছি, আমাকে যেখানে খুঁজছি সেই জায়গাটার হয়তো বা আমি দেখা পাবো। তো সেই জায়গা থেকেই আমার গ্রুমিং স্টার্ট করা। এবং সেই স্কুলের গ্রুমারদের মধ্যে যারা আমাদেরকে গ্রুমিং করাতেন, ওয়ান অফ দা বেস্ট গ্রুমার বা টিচার ছিলেন টুম্পাপু। তো ওখান থেকে আমি বলি যে সবসময় আমি যে তার প্রতি কৃতজ্ঞ, বা সে হুম, আমার হুম, হুম।
পথ প্রদর্শক বা থাকে না যে গাইডলাইন দেয়া বা মেন্টর যেটাকে বলে, সেখান থেকে আমার তার সাথে এবং আমি ডেফিনিটলি জানাতে চাই যে তার আম যথেষ্ট মানে নিজের ক্যারিয়ার তো আসলে নিজেকেই গড়তে হয়। হুম, হুম। নিজের স্ট্রাগলটা একটা নিজের করতে গাইডলাইন হয়। দরকার হয় জাস্ট। কিন্তু একটা গাইডলাইন দরকার হয়। ওই নতুন অবস্থায় একটা হাত লাগে বা একটা মাথার উপর হাত থাকে না? হুম, হুম, বা একটা বটগাছের মতো একটা ছায়া লাগে। তো সেই ছায়াটার ভূমিকাটা বা যে হাতটা আমি খুঁজছিলাম, সেটা ছিল আমি মূল সেটা প্রসঙ্গ। পেয়েছি। হ্যাঁ। তার প্রতি ওকে। আমার অসংখ্য ভালোবাসা এবং সম্মান। তারপরে এই যে এই পথটা আপনি আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন বললেন যে আপনার জায়গা থেকে আপনি যথেষ্ট আ সার্থক বলা যেতে পারে আসলে বা সফল বলা যেতে পারে। সেই জায়গাটা আসলে আসার জন্য কতটুকু মসৃণ পথ আপনাকে পাড়ি দিতে হয়েছে? আমার কখনোই মসৃণ পথ ছিল না। আমি সেটা কখনোই ফিল করিনি যে আমার পথটা মসৃণ। আমার সবার চেয়ে বরং তথাকথিত আমাদের চারপাশে আমি যাদের দেখিয়েছি, হুম, হুম। তাদের চেয়ে আমার আ পথটা একটু অমসৃণ ছিল, কণ্টকাকীর্ণ ছিল এবং কি বলে? বেশ চড়াই-উতরাই পেরিয়ে কিংবা আপস ডাউনস দেখে নানান রকম ডিফিকাল্টিজ ফেস করেই আমার আজকে এই জায়গাটায় আসতে হয়েছে। ওকে। হ্যাঁ, আপনাকে নিয়ে তো মানে আমি আমি যখন আপনাকে নিয়ে স্টাডি করছিলাম তখন একটা রিপোর্ট দেখলাম সম্ভবত বেশ কয়েক বছর আগে ১২-১৩ সালের দিকে সম্ভবত একটা টেলিভিশন ইনভেস্টিগেশন অনুষ্ঠানে আপনাকে নিয়ে এটা আমি ইনভেস্টিগেশন অনেকগুলো প্রোগ্রামে অলরেডি করেছি। মানে এক্সপ্লেইন ক্লিয়ারিফাই করেছেন। করেছি এটা শেষ। সেটা নিয়ে আমি আর কোন কোথাও কথা বলতে চাই না। তাহলে ওকে, আবার এটা নিয়ে বারবার এক জিনিস নিয়ে কথা বলতে ওকে ভালো লাগে। ফাইন এটা আমি ঠিক ক্লিয়ার আছে। করেছি। সো তারপরে প্রপার যখন ক্লিয়ার করেছি প্রায় ৫ থেকে ৭ টা ইন্টারভিউ। আপনি যখন মানে কাজ শুরু করলেন, প্রথমত বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। এরপরে সম্ভবত অভিনয়ও করেছেন আ হ্যাঁ, আমি সিনেমায় বা নাটকে। না সিনেমা তখন করিনি। আমি আসলে বেসিক্যালি আমি আম র‍্যাম্প দিয়ে স্টার্ট হুম, এবং হুম, সবচেয়ে মজার বিষয় অনেকেই জানে কিনা জানি না। এর আগেও বলেছি আমি, বলিনি যে তা না। আম আমার স্টার্ট আমি যখন গ্রুমিং করি, ফার্স্ট স্টার্ট হয়ে যায় আমার আরজে হিসেবে। ওকে। হ্যাঁ? হুম, হুম, আমি হুম। একটু নামকরা রেডিও স্টেশনের আরজে ছিলাম। রাতের বেলা আমার একটা প্রোগ্রাম যেত সপ্তাহে উইকলি। সেখানে আমি বেশ কিছুদিন প্রায় ৬ মাসের মতো কন্টিনিউ করি এবং ওটার পাশাপাশি আমি র‍্যাম্পে শো করা স্টার্ট করি। হুম, হুম, হুম। আস্তে ফটোশুট হতে থাকে, আস্তে করতে থাকে। খুব ডিফিকাল্টিজ ছিল। আমার জন্য কাজ পাওয়া, আমার জন্য কাজ করাটা অন্য সবার চেয়ে একটু ব্যতিক্রম ছিল। I was very thin তো যেই জায়গাটা থেকেই আসলে সাথে করেই আমি আসলে ওই সময়ই আমার ডিজাইন, আমার কোরিওগ্রাফি, পাশাপাশি একটা গ্রুমিং স্কুল দেয়া, সবকিছু সেই সময়ই শুরু করেছিলাম। মানে ১ বছর আগে পরে এরকম হুম, আরকি হুম, সময় হুম। থেকে। আমি ক্যামেরার সামনে তখন অ্যাজ এ মডেল কাজ করছি। পাশাপাশি আবার মডেলদের নিয়েও আমি আবার শুট করাচ্ছি। মানে ডিরেকশন এর জায়গাটা খুব ভালো মানে লাগতো। তখন থেকে শুরু আরকি। হ্যাঁ, অ্যাজ এ কোরিওগ্রাফার বা ডিরেক্টর মানে আমার ডিরেকশন দিতে খুব ভালো লাগতো। হুম, হুম। ডিরেক্টর হওয়ার খুব ইচ্ছে ছিল। সো ওই ডিরেকশন দিতাম। মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলে একটা ব্যাপার থাকে। হুম, হুম। বস একটা ব্যাপার থাকে। সেই জায়গাটাই আমি আসলে খুব এনজয় করছিলাম এবং সেটা করেছি বেশ কিছুদিন ডিজাইন কোরিওগ্রাফি। বাট এখন আমার সেই প্রফেশন তো সেই নামেই সবাই চেনে জানে বিষয়টা। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে বা এই সময়ে এসে at the 2026 আমার পছন্দের ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন কি এখন আর ধরনের আমার ওই যে ক্যামেরার পেছনের মানুষটাকে ভালো লাগে না। ক্যামেরার পেছনে অনেক কাজ করেছি। অনেকের জন্য কাজ করেছি। অনেকের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি। অনেককে আমি অনেক জায়গায় পৌঁছে দিয়েছি। যথেষ্ট করেছি। যেহেতু স্কুল ছিল সো স্টুডেন্টদের জন্য নিজের আ মানে সন্তান হুম, তুল্য হুম, হুম, হুম। স্টুডেন্টদের জন্য আমাকে অনেক সময় অনেক কিছু করতে হয়েছে। বুঝতে পেরেছি। বাট যখন আমি আস্তে করে আমার নামটা ব্লাস্ট হলো, আ ক্রেজ ক্রিয়েট হলো বা একটা আলাদা করে ওয়েভ বা যেটা শুরু হলো, প্রায় আজকে যেই ম্যাসিভ আকারের হলো সেটা হচ্ছে বছরখানেক ধরে। কিন্তু আমি ২-৩ ইয়ার্স ধরেই আমি আমার ক্যারিয়ারের ব্যাপারটা একটু হুম, হুম, টার্ন হুম। মানে ওখান থেকে টার্ন করে একটু অন্যান্য জিনিস ব্র্যান্ড প্রমোশন, লঞ্চিং, দেন নিজে আবার ক্যামেরার সামনে দাঁড়ানো। এই সেই করতে এইভাবে চলছিল। তো হঠাৎ করেই এমন ব্যাপার হয়ে গেছে। এখন আমি সারাক্ষণ ক্যামেরার সামনেই আছি। এখন অনেক মানে ক্যামেরার পেছনে এখন আমি খুব এখন একটা যেখানে যাই সেখানেই মানুষ মোবাইল নিয়ে ধরে হ্যাঁ, সেটা থাকে। তো সবার ক্যামেরা তো আছেই। মানে আমি মানে মানে হুম, ফেস হুম, ভ্যালু যেটাকে বলে। আমি আর ক্যামেরার মানুষটা পেছনের মানুষটা আর পর্দার পেছনের মানুষ থাকতে পারিনি। হুম, বুঝতে পেরেছি। সময়, এইটা কি অনেকটা প্রেক্ষাপট, এইটা কি মানুষজন আমাকে আবার ক্যামেরার সামনে দাঁড় করিয়েছে।
যে মানুষ কোরিওগ্রাফি করতো, মডেলরা র‍্যাম্পে হাঁটতো, সে কোরিওগ্রাফি করতো। সেই মানুষ নিজে এখন আবার ফ্যাশন শোতে হাঁটে এবং হুম, অ্যাজ এ শো স্টপার মেইন অ্যাট্রাকশন অফ দ্য শো। সেই মানুষটা যে মানুষটা কখনোই কিছু করেনি, সেই মানুষটা এখন স্টেজে নাচে, ডান্স পারফর্ম করে অ্যাজ এ ফিল্ম স্টার। সেই মানুষটাই নাটক, সিনেমা, আমি চলচ্চিত্র আ আ গতকালকে রাতেও আমি একটা ছবির সাথে চুক্তিবদ্ধ হয়েছি। বাহ! হ্যাঁ? তো সেই অভিনয়ের জায়গা, এই জায়গাগুলো আর ব্র্যান্ড প্রমোশন, লঞ্চিং, ফিতা কাটার জন্য তো ইউ নো যে আমি খুবই ব্যস্ত থাকি এই ব্যাপারগুলোর হুম, জন্য। ব্র্যান্ড প্রমোশন যেহেতু আমার একটা ভিউ আছে, একটা হাইপ ক্রিয়েট হয়। সো ব্র্যান্ড গুলো কোলাবোরেট করতে খুব পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিশ্চিন্তে থাকে যে অ্যাডolfকে দিয়ে প্রমোট করলে এট লিস্ট আর কিছু না হোক, পা রাখার সাথে, সাথে বাংলাদেশ জেনে যাবে। এক্সাক্টলি। আমি একটু এই বিষয়টা জানতে চাই আসলে। এই যে আপনার এই ক্রেজ বা এই যে ভিউজ, এটা আসলে শুরু হয়েছে কি আপনি বললেন লাস্ট ১-২ বছর ধরে। এটা কি সম্ভবত ওই যে একটা প্রোগ্রামে যখন আপনাকে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হলো, হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে কি এটা শুরু কিনা? তার আগে থেকে শুরু হচ্ছিল। তার আগে মানে ওই থেকেই আমার জায়গাটাতে ব্লাস্ট হয়েছে ওই কাইন্ড অফ। জায়গাটা একটা ব্লাস্ট হয়েছে। তার আগেই আমার বেশ কিছু ঘটনাগুলো কন্টিনিউয়াসলি খুব ভাইরাল হচ্ছিল। হুম, হুম, হুম। যেমন আমি একটা প্রোগ্রামে একটা ড্রেস পরে গেলাম। বেসিক্যালি আমি যখন আমার যে ক্যামেরার সামনে এসে শুরু করে আমার ফ্যাশনটা রেভুলেশন ঘটালাম। আমি একরকম করতাম, এখন আরেক রকম করে অনুষ্ঠানে হাজির হই। সেটা জনগণ পিক করে ফেলল। হুম, হুম, হুম। মানে সেটা আমার একটা আ গল্প। তো সেই জায়গাটা থেকে আমি কি বলে? আপনার একবার একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলাম। একটা ব্লাক ড্রেস গোলাপটা পরে সেটা সেই সময়টায় খুব হুলস্থুল আমি হলো। ছিলাম সেই হ্যাঁ, প্রোগ্রামটাতে। সেটা ছিল। করণ জোহারের সাথে আমাকে হুম, হুম, কম্পেয়ার করল। এরপর সামহাউ আমি আগে পড়েছি। তারপরে মেট গালাতে শাহরুখ একটা ড্রেস পড়ল যেটা কিনা আমি ৯ মাস আগে আমি পড়েছি। সেটা নিয়ে আবার একটা হুলস্থুল হুম, হলো যে হুম, কি করে এটা রোক খান এত আগে পড়ল। হুম, হুম, তারপর এভাবে করে না একেকটা ঘটনা, অনেকগুলো ঘটনা আমার এরকম পাশাপাশি ঘটছিল। তো এট দ্য লাস্ট মোমেন্ট তখন এটা হচ্ছে লাস্ট ইয়ার অলরেডি, এটা জুলাই মাসের ঘটনা গত বছর। হুম, অলরেডি আমরা আবার জুলাইয়ের কাছাকাছি চলে এসেছি। সো সেই সময়টাতেই একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে দেয়া হলো পরপর ২টা-৩টা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে দেয়া হলো মোস্ট স্টাইলিশ ফ্যাশন আইকন। হুম, হুম, বাংলাদেশের মোস্ট স্টাইলিশ ফ্যাশন আইকন হিসেবে আমাকে আম পুরস্কৃত বা সম্মানিত করা হলো। কিন্তু আ সেটাই আমাদের কোনো জার্নালিস্টরা বা কেউ বা কাহারা ওই স্টাইলিশ শব্দটাকে আ সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষ হিসেবে টাইটেল দিয়ে স্টার্ট করল নিউজ করা। এটা দেখছিলাম আমি ২ দিন ৪ দিন দেখছিলাম Facebook এ, TikTok এ অ্যান্ড আদার সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলো আছে। হঠাৎ করে ওটা পিক করে Facebook এবং ওটা একটা ম্যাসিভ আকারে নিউজ, ভাইরাল ম্যাসিভ হয়ে আকারে যায়। ভাইরাল হয়ে যায়। সেদিন রাতে আমি বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি হয়ে বাবা আইসিইউতে যায়। ঠিক একই রাতে একই ঘটনা অ্যাওয়ার্ড, বাবা এগুলো এবং সকালে উঠে দেখি আমি কোথাও বের হতে পারছি না। হ্যাঁ? যে অ্যাডolf সবার পেছনে ঘুরতো, সবাই অ্যাডolf এর পেছনে ঘুরছে। মানে সব চ্যানেল ফোন করছে, সব জার্নালিস্টরা ফোন করছে। কিছু, কিছু জার্নালিস্ট সারা জীবন আমার সাথে কখনো কথাই বলেনি। হুম, হুম, আমাদের জার্নালিস্টদেরও কিন্তু আ পছন্দ অপছন্দের শিল্পী হুম, থাকে। স্বাভাবিক থাকে। কিছু, কিছু আ আ তারকা আছে যারা কখনোই ওই সাংবাদিকদের সাথে কখনো কথা বলে না বা মুখোমুখি হয় না। হুম, হুম, আবার সাংবাদিকদেরও কিছু পছন্দের তারকা আছে, আবার অপছন্দের তারকা আছে। অপছন্দের তারকাদের সাথে তারা কখনো হুম। ডিল করে না বা সাক্ষাৎকার নেয় না কিংবা একটু পারলে এড়িয়েই চলে। তো আমি এগুলো ফেস করেছি, সারা জীবনই ফেস করেছি। তো সেই সময় আমাকে ফোন দেয়নি এমন কেউ নেই আরকি। আমি রাইট। বললাম যে সবাই আমাকে আমার সো ডেট চাচ্ছে, আপ ইন্টারভিউ চাচ্ছে, আপনার কাছে এই আসলে চাচ্ছে, তখন সেই চাচ্ছে। বিষয়টা কেমন লাগছিল এখন আসলে? আসলে ওই ঘটনাটা তো ঘটেনি। হুম, হুম, মানে হুম, আমাকে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে বাট অ্যাওয়ার্ডটা তো সেটা না। আমাদের দেশে তো এখনো কোনো আ আমাদের দেশে বিউটি কনটেস্ট হয়, বিউটি পেজেন্ট গুলো হয়। কিন্তু আ সুদর্শন বা এই টাইপের অ্যাওয়ার্ড ক্যাটেগরি তো থাকে না আমাদের আসলে। অ্যাওয়ার্ডই নাই। রাইট। মানে এ ধরনের প্রোগ্রাম হয় না এবং আমাদের যে মিডিয়া প্রোগ্রাম সেখানে নাচ, গান, আ আ ফ্যাশন, ফিল্ম, ড্রামা এইসব সেক্টরে দেওয়া হয়। ওখানে কিন্তু কোনোভাবেই আমি কোনো একটা ভিডিওতে সম্ভবত দেখেছিলাম। আমি জানি না আমি আসলে সঠিক কিনা বা ভুলও হতে পারে। এটা হচ্ছে সম্ভবত আপনাকে একটা অ্যাওয়ার্ডে যখন আপনাকে আপনার নাম ঘোষণা করা হয়, তখন কিন্তু সুদর্শন পুরুষ শব্দটা ব্যবহার করেছিল সেই উপস্থাপিকা। যে কারণে কিন্তু আসলে জার্নালিস্ট সেই শব্দটা মানে সুদর্শন পুরুষ হিসেবে এই কথাটা কিন্তু আসলে একদমই যে জার্নালিস্টরা করেছে তা ওই কিন্তু নয় আসলে। প্রোগ্রামটাতেই কিনা আমি জানি না। কোন একটা প্রোগ্রাম হয়তো তখন আসলে ঘটে যাওয়ার পর তো এরপর এখন সব প্রোগ্রামেই ঘোষণা করে। স্টেজে উঠার হুম, আগেই হুম, বলে হুম। যে
আমাদের দেশে সুদর্শন পুরুষ এভাবে করেই তো ঘোষণা করে। ঘোষণা আপনি হয়তোবা ওইসব ভিডিওর একটা দেখেছেন। হতে পারে। কিন্তু যখন সেই ঘটনাটার সাথে যেদিন যেটা শুরু ঘটে আরকি গেল, সূচনা। হ্যাঁ, সূচনা সেই ধরনের ঘটনা কোনো কিছু ঘটেইনি। এক্সাক্টলি। সকালে দেখলাম যে সব চ্যানেল, টিভি চ্যানেলস, নিউজপেপারস, প্ল্যাটফর্ম গুলো সবগুলোতেই ওহ মাই গড! মানে কোথাও ঢুকতে পারছি না। এবং আমি সেই সময় একটা ক্রুশিয়াল মোমেন্ট এ ছিলাম। আব্বুর আইসিইউতে। হুম, হসপিটাল ভরে যাচ্ছিল। এবং সেখান থেকে শুরু হলো সবাই আমাকে দেখলে ক্যামেরা অন। ওকে। এটা একটা নতুন একটা এক্সপেরিয়েন্স আমার সাথে যুক্ত হলো। এর আগে কাজ করছিলাম এত বছর আমাকে সবাই চেনে জানে। তো পছন্দ যারা যেটা করে হয় তারা আরকি এসে আমাদের দেশে ভক্তরা ছবি তুলে, সেলফি তুলে। যেটা হয় হ্যাঁ, আরকি। সেই সময়টা থেকে আমার স্টার্ট হয়ে গেল আমি আর কোথাও যেতে পারছিলাম না। হসপিটালেও না, কেউ আমার সিচুয়েশন বোঝার চেষ্টা করছিল না। আব্বু অসুস্থ, ফ্যামিলিরা সবাই খুব ডিপ্রেসড, সবাই টেনসড এবং ওই জায়গাটায় যখন আমাকে নিয়ে মাতামাতি, এই মুহূর্তে আসলে ওই মাতামাতিটা এনজয় করার মতো না। স্বাভাবিক। আমি যেহেতু চেয়েছি ফ্যামিলি। যে আমাকে নিয়ে দেশ মেতে উঠুক। আমাকে জনগণ খুব পাগলের মতো চাক। আমাকে আ সবাই এইভাবে করে আগলে ধরে ভালোবাসুক। আমার জন্য সবাই আ কি বলে? মানে থাকে না যে মরে যাই অবস্থা, হুম, হুম, এরকম হুম। একটা অবস্থা। কিন্তু এমন একটা সিচুয়েশন এ ঘটলো, যে সময়টা আসলে আমি প্রস্তুত না এবং একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং ওকে। অপ্রত্যাশিত। তো সেই সময়টাতেই তারা আমি যাচ্ছি না। এমনও ঘটনা ঘটেছে আপনাকে আমি বললে বুঝাতে পারব না। আ হসপিটালেও টিভি চ্যানেলস, হসপিটালের ভিতরে রুমের ভিতরে টিভি চ্যানেলস ঢুকে গেছে। আমাকে ওটা নিয়ে যাবেই সে আমার ইন্টারভিউ। আমি সবাইকে বলছি যে আমাকে ২ টা ৩ টা দিন সময় দেন। আব্বু একটু সুস্থ হোক। তারপরে আমি আ হুম, হুম। আপনাদের সাথে কথা বলব। না, তাদের এখনই লাগবে। এই ৫ মিনিট, এই ১০ মিনিট আপনার সাথে একটু কথা বলতেই হবে আজকে। কেউ ফোন ওভার দ্য ফোনেই সাক্ষাৎকার নিয়ে তৃপ্ত। কেউ ওখানের মতোই হসপিটাল ডেইজ গুলোতেই কোনো না কোনোভাবে আমাকে হসপিটালের ছাদে কিংবা রেস্টুরেন্টের মানে ওইখানেই আমাকে খুঁজে বের করে নিছে। আচ্ছা। এবং আব্বু যখন মারা যায় এবং আব্বু যখন যে সময় আইসিইউতে ছিল, আমি অবাক হয়ে গেছি। কেউ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে নাই। একটা ছবি তুলবে। তারা আইসিইউ ভেদ করে সব আইসিইউর ভিতর ঢুকে গেছে। ডাক্তার, নার্স মানে ওখানকার হসপিটালে কর্তব্যরত মানুষ তাদেরকে বোঝাতে ব্যর্থ যে এই ছবি তোলার বা এরকম এত পাগলামি করার ক্রেজ কেউ নেই। হয়েছিল। এমন ক্রেজ। আচ্ছা। স্টিল ডুইং দ্যাট। আমি কোথাও গেলেই সাথে আমাকে দেখা মাত্রই মানুষের এখন ১ম কাজ হচ্ছে মোবাইলটা অন করে ফেলে। হুম, হুম, হুম। তারা ভিউর ব্যাপারটা লোভ সংবরণ করতে পারে না। I don't know why। এক্সাক্টলি। বাট আমি মনে করি আমি এমন একটা মানুষ এত হাম্বল আমি আমার ভক্তদেরকে বা যারা আমাকে পছন্দ করে, আমি ভীষণ পছন্দ করি তাদেরকে এবং তাদের জন্য আমার my door is always open এবং আমি আজ পর্যন্ত কখনো কেউ বলতে পারবে না যে তাকে আমি মানে হাসি মুখে বা ছবি না তুলে বা তাকে তার চাওয়া মতো হুম, হুম। আ না করে আমি তাকে কাউকে বিদায় দিয়েছি। সো আফটার দ্যাট হলো কি যে আরেক শ্রেণী আছে যারা দূর থেকে ভিডিও করে। দূর থেকে ক্যামেরা অন করে, দূর থেকেই তারা কাছে এসে ছবি তোলে না, তারা দূর থেকে করে। আমি ভিউয়ার্স। হাঁটছি, চলছি। একটা মানুষ তো সারাক্ষণ প্রিপেয়ার থাকে না। হুম, রাইট। একটা মানুষ সারাক্ষণ এই যে আমি এটা কিন্তু একটা রিসেন্ট মানুষ সময় একটা ভালো একটা মানে কাইন্ড অফ ব্যাধির মতো হয়ে গিয়েছে আমাদের হ্যাঁ, সমাজে। বিশেষ হ্যাঁ, করে হ্যাঁ। বিশেষ বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে এটা তো আমরা। আসলে যে ক্যারি করছে সে জানে তার জন্য হ্যাঁ, এটা হ্যাঁ। বিশাল একটা সমস্যা। কিছুদিন আগে আমি ডলি জহুর আন্টি আমাদের সবার হ্যাঁ, শ্রদ্ধেয় অভিনেত্রী। তার সাথেও কথা বলছিলাম। তখন তিনি একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার করছিল যে, এখন কোথাও গিয়ে একটু কাপড়ও ঠিক করতে পারি না। মনে না, হচ্ছে কে কোন দিক দিয়ে ফোন ধরে নো, রয়েছে, ক্যামেরা ধরে রয়েছে। না। সো এটা আসলে একটা কাইন্ড অফ মানে একটা মানুষের স্বাধীন চলাফেরার জন্য একটা বাধা হয়ে গিয়েছে আই থিংক হ্যাঁ, সো। মানে নরমালি একটু আমি আপনার সাথে হয়তো গল্প করতে অনেক হাসিতে মেতে উঠছি বা হুম, হাসছি। হুম। ওই একটা বাজে হাসির একটা মোমেন্ট ক্যাচ করে ফেলবে। মেয়েদের হলে তো কোনো কথাই নেই। হ্যাঁ? না, এটা একটা কিভাবে প্রবলেম। বিগ কাপড়টা প্রবলেম একটু আসলে। সরে হুম, গেল, হুম। কিভাবে একটু আপত্তিকর অবস্থায় আছি, কিভাবে একটু বেকায়দায় উঠতেছি বা নামতেছি বা বসতেছি, কিংবা রাস্তায় একটু রুডলি কথা বলছি কিনা কারো সাথে, হুম। কিংবা থাকে না যে ড্রাইভারের সাথে বা রিক্শাওয়ালার সাথে একটু ঝগড়া লেগে গেল কিনা। এটা আসলে তারপরে খ্যাতির বিড়ম্বনা হ্যাঁ, হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপরে আমিও সাধারণ মানুষ। আমিও যখন একটা আ সার্কামস্ট্যান্স একটা নিউ মার্কেট বা চাঁদনী চক প্রত্যেকটা ডিজাইনার কোরিওগ্রাফারদের হুম, হুম। চাঁদনী চক নিউ মার্কেট যেতেই হবে। এটা কেউ ইগনোর করার কেউ নাই। সুযোগ নেই, রাইট। এটাও বলা হয়েছে যে আদব খান নিউ মার্কেটে যায়, এই করে সে করে। কিন্তু নিউ মার্কেট বা আমাদের চাঁদনী চক, গাউসিয়াতে যা পাওয়া যায় সেটা বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না। কিছুদিন আগে একটা বোধহয় অ্যাওয়ার্ড শোতে হ্যাঁ, আপনি উবারে করে গেছেন। সেটা নিয়েও দেখলাম সেটা কনটেন্ট হ্যাঁ, বানিয়েছে যে হ্যাঁ, উবারে করে আসলেন হ্যাঁ, সুদর্শন পুরুষ। সবকিছুই।
নাজিরা বাজার গিয়েছেন শাহরুখ খান, ওইটাও মানে আমি ক্যামেরা থামাতে চাই, বারবার থামাতেছি কিন্তু তারা ওটা তুলবে। রাইট। মানে যা করছি, ফোনে কথা বলছে, রিক্সা থেকে নামছি। মানে আমি জ্যামে বসে আছি। সাথে জ্যামে বসার সাথে, সাথে সবার এবং ওকে। এমন আ না যে এ যে এডল যে ভাই আমরা একটু হুম, মানে একটু জানতে চাই আসলে এই যে মানে সুদর্শন পুরুষের যে তকমাটা আপনার সাথে লেগে আছে, আপনি আসলে কতটুকু নিজেকে সুদর্শন মনে করেন? এই প্রশ্নের উত্তরও আমি বেশ কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি। আমি আসলে আ অবশ্যই আমি আমার জায়গা থেকে আমি মনে করি আমি পারফেক্ট এবং আমি একজন আ বিবেচক, জ্ঞান বুদ্ধি সম্বলিত এবং সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর মনের একটা সুন্দর মানুষ। হুম, হুম। কিন্তু যে টাইটেলটা সুদর্শন পুরুষ। পুরুষ, সেটা আসলে আমি আমাকে বলা মানে হচ্ছে কি, মানে এটা একটা বোকার মতো অ্যান্সার দেয়া। এটা আমি কখনো বলিও না, বলব না, এটা দাবিদারও আমি নই এবং এ ধরনের পুরস্কার আমাকে দেয়া হয়নি। কিন্তু তারপরে এই পুরস্কারটি বা এই টাইটেলটি মনে হয়, আমার মনে হচ্ছে যে আমাকে মৃত্যু পর্যন্ত বহন করে যেতে হবে। এবং এই নামে আমাকে হয়তোবা মৃত্যুর পরেও চিনবে যে ওই যে এটা। কারণ সুদর্শন পুরুষ। আমাদের দেশে এবং দেশের বাইরে যারা লন্ডন, আমেরিকা বা আদার্স কান্ট্রিতে আমার রিলেটিভ বা ফ্রেন্ডস বা যারাই বলে, ওখানে কেউ বাদ নেই যে বাংলাদেশের সুদর্শন পুরুষকে চেনে না। ওকে। হ্যাঁ? আপনার চোখে বাংলাদেশের সুদর্শন পুরুষ কে? আমার চোখে সবচেয়ে সুদর্শন পুরুষ আমার বাবা ছিলেন। রাইট। আর বলতে গেলে সত্যি বলতে যেটা। তারপর সুদর্শন পুরুষ বাংলাদেশের তো আসলে আমাদের নায়করা উম এত বেশি সুন্দর বলেই তারা কিন্তু নায়ক। আমি সেই জেনারেশন 90s থেকে শুরু করে হুম, এখনকার যদি বলি, আমাদের দেশের প্রত্যেকটা নায়ক বা যারা মেইন স্ট্রিম ফিল্ম বা নাটকের যারা, হুম। আমি অনেককে বলতে পারবো যারা অসম্ভব সুন্দর, সুদর্শন আরকি। আপনি যদি ২ একজনের নাম যদি একটু মেনশন করে বলেন। আমি তো অবশ্যই সাকিব খানকে বলব, হুম, সুদর্শন হুম। পুরুষ, সুদর্শন, ভীষণ সুদর্শন অবশ্যই। সেই সাথে আমাদের যেটা তাহসানকে বলবো, অপূর্বকে বলবো, তারপর কি বলে? আরিফিন শুভ। হ্যাঁ, আরিফিন শুভকে বলবো, সিয়ামকে বলবো। আমাদের প্রত্যেকটা নায়ক মানে যেটা নাটকের হুম, বলে হুম, বা হুম। সিনেমার বলে বা আমাদের মেইন স্ট্রিমের, তারা প্রত্যেকে আমার কাছে তো সবসময় রিয়াজকে ভীষণ সুন্দর মনে হতো। নায়ক রিয়াজকে। রিয়াজ আমি সবসময় মনে হতো রিয়াজ সালমান শাহ ছিলেন। তারপর তোমার হচ্ছে আপনার ইসের কি বলে? এই যে আরো বেশ কিছু আছে নাটকের সিনেমার যারা সেই সময় যদি সেই সময়কে ধরা হয়, আফজাল হোসেন অসম্ভব ডেফিনিটলি, সুন্দর ডেফিনিটলি, ছিলেন। ডেফিনিটলি। হ্যাঁ, আফজাল হোসেন অসম্ভব সুন্দর ছিলেন। একটা নায়ক আলমগীর সাহেব ছিলেন, ছিলেন। একজন নায়ক ছিলেন দিতি আপার হাসব্যান্ড সোহেল চৌধুরী। সোহেল চৌধুরী। অসম্ভব সুন্দর ছিলেন। মানে এভাবে আসলে তো সুন্দরের আসলে এরকম অনেক, অনেক আছে। ইনফেক্ট মান্না সাহেবও হ্যাঁ, সুদর্শন ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক সবাই সুদর্শন ছিল। তো আমি আসলে ১ জন ২ জনের নাম বলতে পারব না। হুম, প্রত্যেকে মাহফুজ আহমেদ, তৌকির, ওহ মাই গড! অদ্ভুত সুন্দর সুদর্শন। তৌকির আহমেদ কিন্তু জাহিদ অদ্ভুত হাসান। সুদর্শন। জাহিদ হাসান অদ্ভুত সুদর্শন। তো সুদর্শন প্রত্যেকেই। আমি কাউকে হুম, বাদ দিব। তারা সুদর্শন বলেই কিন্তু তারা নায়ক। রাইট। হ্যাঁ? সো এবং তাদের আলাদা, আলাদা ফ্যান বেজ আছে। তারা যার, যার জায়গায় পরীক্ষিত এবং আ তাদের কাছে, তাদের ভক্তদের কাছে তারা সবচেয়ে সুদর্শন। সো ওই কনফ্লিক্ট টাও করিয়ে দিয়েছে আমাকে। আমি যদি সুদর্শন হই তাহলে সাকিব খান কি? তাহলে XYZ কি? তবে হ্যাঁ, এটা জোর সত্যি করে যে দ্বন্দ্ব ক্রিয়েট করা বলে না? হুম, হুম, হুম। দ্বন্দ্ব ক্রিয়েট করে দিয়েছে। এক্সাক্টলি আমি আপনার ইন্টারভিউ গুলো দেখেছি। আপনি নিজেকে কোথাও সুদর্শন পুরুষ হিসেবে দাবি করেননি। এটা কখনোই না। এটা এটা ট্রু। এবং তাদের সাথে আমি কম্প্যারিজন এ যাব না। রাইট। আমি আমার মতো, আমার একটা আলাদা স্টাইল, আমার একটা আলাদা ক্রাইটেরিয়া আছে, আলাদা একটা ফ্যাশন আছে, আলাদা একটা মানে আমাকে বলার মতো একটা সিস্টেম বা একটা ওয়ে আছে। আমি তাদের মতো না। তথাকথিত যে যে টাইটেল গুলো, যে সংজ্ঞাগুলো, একটা যে বিশেষণগুলো থাকলে আমাদের সোসাইটি সুদর্শন পুরুষকে সুদর্শন বলে, আমি সেই ক্রাইটেরিয়া গুলো নিয়ে আমার সাথে একটু দ্বিমত আছে। রাইট। এটুল ভাই আমি হ্যাঁ, একটু জানতে চাই আসলে যে রিসেন্ট সময়ে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি আসলে কতটুকু আ গ্রো আপ হচ্ছে অথবা আমি যদি খুব মেনশন করে বলি যে এখনকার সময়ে আসলে ফ্যাশন বলতে আসলে আমরা ফিতা কাটা বুঝি কিংবা হচ্ছে র‍্যাম্প শো বেসিক্যালি হচ্ছে আ অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে র‍্যাম্প শো হচ্ছে। এর বাইরে কিন্তু আমরা থাকে না একটা সময় বিভিন্ন কোম্পানির যে অ্যাওয়ার্ড শো গুলো হতো সরি বিভিন্ন কোম্পানির যে র‍্যাম্প শো গুলো হতো, বিভিন্ন ফ্যাশন হাউসের যে র‍্যাম্প শো গুলো সেটা খুব একটা এখন দেখা যায় না। এখন শুধুমাত্র ওই অ্যাওয়ার্ড শো গুলোতেই ২ ১ টা যা আমরা দেখি ফ্যাশন শো আসলে। এটা আসলে কতটুকু চেঞ্জ দেখুন হচ্ছে আসলে বা এই অবস্থাটা ফ্যাশন কেমন? ইন্ডাস্ট্রি আ
খুবই ভালো লাগা, ভালোবাসার জায়গা। এমন ভালোবাসার জায়গা আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি। হুম, হুম, যেহেতু আমি ফ্যাশন থেকে আসা, পরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্যান্য সেক্টর গুলোতে ডাইভার্ট হয়েছি। বাট ফ্যাশন ইন্ডাস্ট্রি কিন্তু আমার সবচেয়ে ভালো লাগা এবং ১ম ভালোবাসা বা ১ম প্রেম। হুম, 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 ঠিক আছে? তো কিন্তু সেই জায়গাটায় আমি ট্রান্সফার হওয়ার কারণই হলো ওই জায়গার সিস্টেমটা আমি আর নিতে পারছিলাম না। না এখন যে সিস্টেম বা যে হুম, জায়গাটা হুম, আটকে আছে হুম, বা যে ডেভেলপমেন্টের কথা আপনি বলছেন বা হুম, হুম, এক্সপেক্ট করছেন, কিন্তু কিছু, কিছু জায়গায় আটকে আছে। এমন জটলা পেকে আছে যে জায়গা থেকে আসলে উত্তরণের কোনো ওয়ে নাই। কারণ উত্তরণ হবে কিভাবে? কেউ এগিয়ে আসছে, কেউ করার চেষ্টা করছে, ভালো কিছু ম্যাসিভ আকারে করার চেষ্টা করছে। কিন্তু কিছু মানুষ আবার সেটার বিপক্ষে। বিশেষ করে এই অ্যাওয়ার্ড শোটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে। যেখানে হচ্ছে অ্যাওয়ার্ডটা নিয়ে আমি পরে আসছি। হ্যাঁ, তো সেই ফ্যাশন সেক্টর গুলোতে আপনি একটা ফ্যাশন করবেন, সেখানে দেখবেন ২ পক্ষে ভাগ হয়ে গেছে। এক পক্ষ বলবে, "ওয়াও! দিস হুম, ইস ইউনিক" বা এটা সময়ের সাথে, সাথে বা যুগোপযোগী। আবার সেম টাইম ওই ফ্যাশনটাকে নিয়ে ট্রল করছে। বুঝে উঠতে পারছে না এ কি পড়েছে বা কি করেছে। হুম, মেয়েরা একটু ফ্যাশনেবল কিছু পড়তে গেলেই মুসলিম কান্ট্রি, আ এটা পড়েছে, ওটা করেছে, কেন স্কিন শো করলো, কেন এভাবে করে পড়লো, এটা তো এভাবে করে তো সে পড়তে পারে না। অনেক রকম একটা বিতর্ক হয়। আরেক রকম হলো কাজ করতে গেলেও হিংসা, প্রতিহিংসা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, নোংরা পলিটিক্স, সিন্ডিকেট, নানান রকম অসামাজিক অ্যাক্টিভিটিস যেগুলো আসলে ওই ডেভেলপমেন্টের জায়গায় বিশাল একটা বাধা। সেই বাধাগুলোর জায়গা থেকে আমি অনেক দিন ধরে ট্রাই করলাম। কিন্তু আসলে ওগুলো উতরে, ওগুলো পার করে একা আমার পক্ষে আসলে সাস্টেইন করা, সারভাইভ করা বা ওই জায়গাটায় আসলে একটা চেঞ্জ করাটা একটা ক্রিয়েট করে, চেঞ্জ করে নিজে একটা কিছু তৈরি করা, একা, একা ওই জায়গাটাই ছিল। মানে আমার জন্য টাফ ছিল। দ্যাটস হোয়াই আমি ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি। আমি আমার ফ্যাশনটাকে বলতে চেয়েছি, দেখাতে চেয়েছি। দিস ইজ অ্যাডolf খান। অ্যাডolf খান এটা চায়, এরকম চায়, এটা পড়তে চায়। আপনার অ্যাডolf খান এভাবে আপনার দেখতে ফ্যাশন চায় সেন্স নিজেকে। নিয়ে একটু কথা বলছি। হ্যাঁ, আপনার পোশাক-আশাকগুলো আমরা সবসময় দেখি যে একটু ইউনিক, একটু জি। ডিফারেন্ট স্টাইল করার চেষ্টা করেন। কিন্তু সেই সাথে একটা জিনিস নিয়ে ব্যাপক আলোচনাও হয়। অনেকের মনে প্রশ্নও জাগে যে আপনি যে ভারী মেকআপ করেন মুখে কিংবা হচ্ছে চোখে লেন্স পড়েন, এটা আসলে কেন? এটাও বলেছি না যে এটা আমার একান্তই নিজস্ব স্টাইল। প্রত্যেক মানুষের একটা স্টাইল হুম, থাকে। হুম, হুম। আপনি আপনার মতো, আপনি আপনাকে যেভাবে দেখতে চান, আপনি কিন্তু ঠিক নিজেকে সেভাবে করে ড্র করেন, সেভাবে করেই রেডি হন। আপনি ঠিক সেই পোশাকগুলো আপনার সেইটা থেকে বের করে আরেক ফরমেটে পোশাক-আশাক পরানো এটা আপনার জন্য একটা টাফ। সো প্রত্যেকটা মানুষের আলাদা, আলাদা ফ্যাশন ক্রাইটেরিয়া এবং ফ্যাশন সেন্স থাকে এবং প্রত্যেকের একটা চয়েস থাকে। যে চয়েসটার কারণেই সে তাকে ওইভাবে করে রিভলভ করতে পছন্দ করে। তো সেই জায়গাটা থেকে আমি আমাকে যেভাবে দেখি, যেভাবে ডেকোরেট করে রাখতে পছন্দ করি বা আমি আমাকে ঠিক যেটা ভাবি, হুম, হুম, হুম। মানে আমি আমাকে যেভাবে দেখতে চাই, আমার যে স্বাধীন মন, আমার যেটা চিন্তাভাবনা, চিন্তা চেতনা বা আমার যেটা থট, আমি যেভাবে করে যেই জায়গায় যেতে চাচ্ছি, আমার নিশ্চয়ই একটা ডেস্টিনেশন আছে। আমার হুম, একটা ক্যারিয়ার ডেফিনিটলি, ক্যাপ্লান আছে। ডেফিনিটলি। আমার একটা গোল আছে। হুম, একটা তো ক্যারিয়ার সেই গ্রাফ জায়গায় আছে। যাওয়ার জন্য আমি আমাকে ঠিক যেভাবে দেখতে চেয়েছি, আমি ঠিক সেটাই করার চেষ্টা করেছি এবং সেটাই করছি। আপনি আমাকে প্রশ্ন করতে পারছেন, কিন্তু এটা যদি আপনি বাইরের প্রেক্ষাপট হতো, তো এই প্রশ্নটা আপনি কখনো আপনার সাক্ষাৎকারে রাখতেনই না। রাইট। এটা আসলে এটা হ্যাঁ? প্রেক্ষাপটের জন্যই করা আপনি অ্যাকচুয়ালি। নিশ্চয়ই এলভিস প্রিসলিকে দেখেছেন। ডেফিনিটলি। আমি তার খুব আপনি ভক্ত মাইকেল তার জ্যাকসনকে হুম, হুম, দেখেছেন। হুম। আপনি এরকম অনেক, অনেক আর্টিস্ট, অনেক শিল্পী দেখেছেন। সে কেন এত সেজেছে? সে কেন জুয়েলারি পড়েছে? সে কেন এগুলো ক্যারি করছে? তো তাদেরকে এইটা কখনো আসলে কেউ অ্যাডল্ট প্রশ্ন ভাই এটা করে এটা নাই। আসলে প্রেক্ষাপট। যেমন তারা যে প্রেক্ষাপটে বেড়ে উঠেছে, হ্যাঁ, তাদের যে সমাজ, আমাদের দেশে কিন্তু এটা অন্যভাবে দেখা আমার হয়। আমি আমার এত প্রেক্ষাপট দেখতে গেলে তো আমার জীবনটাকে বাঁচা হবে না। আমি তো আমার জীবনটাকে নিয়ে বাঁচতে চাই। হুম, হুম, রাইট। আমি আমাকে স্বাধীনভাবে দেখতে চাই। আমি যা করব তাই হবে আমার লাইফের শেষ গল্প। আমি প্রেক্ষাপট দিয়ে কি করব? আজকে আমি এক্সাক্টলি। এস্টাবলিশ করছি, সেটাই প্রেক্ষাপট হবে, সেটাই গল্প হবে, সেটাই পরবর্তী ফ্যাশন প্রজন্মের জন্য ট্রেন্ড হবে। আমি কেন প্রেক্ষাপট দেখে চলব? একটা বিষয় প্রেক্ষাপট তো রাজনৈতিক অনেক অস্থিরতা, চারপাশে অনেক বিশৃঙ্খলা হচ্ছে। সেটা দেখে তো মানুষ সেটাই ফলো করছে না। রাইট। যে সুস্থ পথে থাকার চেষ্টা করছে সে থাকছে, যে রাস্তায় নেমে গন্ডগোল করার চেষ্টা করছে সে সেটাই করছে। প্রেক্ষাপট বুঝে কখনো কারো লাইফ হতে পারে না। কিন্তু এই ব্যাপারটাতে একটা বিষয় মানে অনেক ভক্তরাও বলে আপনার বা অনেকেই বলে যে আপনারা কখনো বাপ্পি লাহিড়ীকে প্রশ্ন করতে পারবেন সে কেন এত জুয়েলারি পরতো?
না, আমি তাকে পেলে হয়তো প্রশ্ন করতাম। হ্যাঁ, তো এটা প্রত্যেকটা মানুষ নিজের মতো করে ভাবে যে আমি আসলে আমার ফ্যাশন স্টেটমেন্টটা, আমার স্টাইলটা বা আমার স্টাইল স্টেটমেন্টটা আমি ঠিক এইভাবে করে ক্রিয়েট করে রাখবো। এটাই আমার সিম্বল বা এটাই আমার একটা আইডেন্টিটি। হুম, আমি কি বুঝাতে পেরেছি? ওই এক্সাক্টলি, তার মতো করে তার ফ্যাশন আইডেন্টিটি যে যার মতো। এক্সাক্টলি। আপনি একজনের সাথে আরেকজনের কখনো মেলাতে পারবেন না। সো আমি একটু যেহেতু মানে খুব ভারী, ভারী কথা বলছি, আমরা একটু হালকা হওয়ার চেষ্টা করি জি, আসলে। শিওর। সেটা হচ্ছে যে আপনার সাথে তো মিডিয়া ইন্ডাস্ট্রির অনেকের খুব ভালো সম্পর্ক। বিশেষ করে আমাদের বর্তমান সময়ে এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, সেটা হচ্ছে ফিতা কাটা। বিভিন্ন শোরুম উদ্বোধন বা প্রোডাক্টের লঞ্চিং প্রোগ্রামে ফিতা কাটার যে ট্রেন্ডটা চালু হয়েছে, সেই জায়গা থেকে বেশ কিছু শিল্পী বা অভিনেত্রী, অভিনয় শিল্পী তারা সামনে আমি আসে। সহ। আপনি সহ, রাইট। সো সেখান থেকে সবথেকে পরিচিত বা আলোচিত মুখ আমার কাছে মনে হয় যে, বা অনেকেই মনে করেন, সেটি হচ্ছে বুবলি এবং অপু বিশ্বাস, বর্তমান সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী। তাদের সাথে আসলে আপনার সম্পর্ক কেমন? আমার দুজনের সাথেই সম্পর্ক ভালো। দুজনের সাথেই আমার ইভেন্ট নয়তো কাজ দুটোই হয়েছে। এবং আমি আসলে কাউকেই আ ছোট করে বা কাউকেই আলাদা করে বা এগিয়ে পিছিয়ে রাখতে পারব না। দুজনই দুজনের জায়গায় এক্সপেরিয়েন্সড। কেউ একটু কম, কেউ একটু বেশি। কেউ অভিনয়ে একটু ভালো, কেউ একটু অভিনয়ে কম। কেউ খুব তবে দুজনই খুব সুন্দর করে কথা বলে। হুম, হুম। দুজনই চমৎকার ভালোবাসতে জানে, খুব ভালো ব্যবহার করে এবং দুজনই আ ভালো মনের, ভালো মাপের শিল্পী। রিসেন্ট সময়ে চিত্রনায়িকা বুবলি মা হয়েছেন। কন্যা সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু এই খবরটা মানে পাবলিকলি আসার আগেই হচ্ছে আপনি অনেকটা হচ্ছে এটা রিভিল করেছেন। অনেকটা না আমি নিজেই আপনি একমাত্র আমি অ্যানাউন্স করেছি। আপনি অ্যানাউন্স করেছেন। সো একটু জানতে চাই আসলে বুবলির এই ব্যাপারটা আপনি আসলে। আসলে এটা জানার কিছু নাই। এটা আপনাদের বুঝে নিতে হবে। কথাটা তো মিলে গেছে। হুম, কথাটা তো হুম, এমন হুম। না যে আমি বলে বোকার মতো পরে মিলেনি। তা তো না। ব্যাপারটা তো মিলে গেছে। সো পার্সোনাল সম্পর্ক বা পার্সোনাল ইনফো থাকলে তো এটা পাওয়াটা আমার জন্য খুব সহজ। কারণ আমি জেনে গেছি। কিন্তু আ বলা হচ্ছিল না, কেউ বলছিল না। সময় যত যাচ্ছিল কেউ বলছিল না। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা উইশ করেই দেই। এইভাবে একটা কোন রকম প্ল্যান পরিকল্পনা ছাড়াই আমি উইশ করে দেই এবং উইশ করার পরে সে জায়গা থেকেই এই নিউজটা ব্লাস্ট হয় এবং আপনারা শুনলে অবাক হবেন। আমার ওই নিউজের ভিত্তিতেই পরবর্তীতে প্রেশার আসে এবং সেই প্রেশার থেকেই কিন্তু অ্যানাউন্সমেন্টটা আসতে বাধ্য হয়। ও অ্যানাউন্সমেন্টটা আচ্ছা, চলে আচ্ছা। আসে। রাইট। জ্যাডফ অলরেডি জানিয়ে দিয়েছে। সো এটা তো আসলে ফ্লাশ করতে হবে, বলতে হবে আসলে বেসিক্যালি। একটা প্রশ্ন সবথেকে বেশি ঘুরপাক খাচ্ছে বা একটা আলোচনা সবথেকে বেশি হচ্ছে, সেটা হচ্ছে যে অনেকেই ধারণা করেছিলেন যে বুবলি হয়তোবা আমেরিকাতে বা তার বেবিটা হয়তোবা আমেরিকাতে হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায়, এবং সেটাও আপনার মাধ্যমে কাইন্ড অফ, যেটা হচ্ছে যে মানে বাংলাদেশেই হয়েছে এবং বুবলি বাংলাদেশে আছেন। জি। এ না এ ও আমি যতদূর জানি আসলে আমি চাই কি আসলে বেসিক্যালি আমি চাই যে আ ও তো এখন একটা বিরতিতে আছে। হুম, হুম। মাত্রই মা হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে ও নিশ্চয়ই ক্যামেরার সামনে আসবে। পুরো গল্পটা বলবে। নিশ্চয়ই সুন্দরভাবে জানাবে, গল্পটা বলবে। সবকিছুর জন্য একটা সময়, সুন্দর সময়ের প্রয়োজন বা একটা প্রপার টাইম এর ওয়েট করতে হয়। আমরা ওয়েট না করে কাকে আসলে খোঁচালে, কাকে গুতালে আসলে অ্যান্সার বের হবে, কে জানে, কে জানে, কে জানে? এটার জন্য অস্থির হয়ে যাই। সো আমি আসলে আমি বলে ফেললে না এই মজাগুলো নষ্ট হয়ে যাবে। ওর মজার গল্পটা বা ওর যে জার্নিটা হুম, হুম। ওর ও বলুক বা ও জানাক আমি সেটাই চাই। আমি সেটার জন্য ওয়েট করি বা আমরা সবাই সেটার জন্য ওয়েট করি। তবে এতটুকুই বলব যে অবশ্যই বেবিটা আমাদের দেশেই হয়েছে, দেশের বাইরে নয়। আমি একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু জানতে চাই আসলে। আপনি ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত বিবাহিত? জীবনটা আসলে আমার ব্যক্তিগত জীবনে আপনি প্রশ্ন করেন কোনো সমস্যা নেই। কিন্তু আমার ব্যক্তিগত জিনিস সম্পর্কের সাথে ফ্যামিলি রিলেটেড বা আদার্স পিপল গুলো যারা চলে আসে অটোমেটিক তাদেরকে এভয়েড করলেই ভালো। কারণ না, আমি তারা চায় না যে তাদের নিয়ে আমি আসলে কথা বলি। আমি খুবই একদমই সহজ পছন্দ এবং করি খুব না। সাধারণ একটা প্রশ্ন করব। সেটি হচ্ছে যে আপনি ব্যক্তি জীবনে বিবাহিত? আপনার না, আমি এখনো বিবাহিত নই। আমার বাগদান হয়েছে যেটাকে এনগেজমেন্ট বলে। আচ্ছা। শুধুমাত্র আংটি বদল হয়েছে। আমি এখনো বিয়ে করার সৌভাগ্য অর্জন করিনি। তবে আমি যাকে আংটি পরিয়েছি যদি আল্লাহ চায় এবং সবকিছু বেটে বলে মিলে আ সবকিছু আল্লাহর হুকুম যখন হবে খুব শীঘ্রই খুব সুন্দর করে বাকি কাজ আমি আমি কি আমি সম্পন্ন কি একটু করব। তার সম্পর্কে জানতে পারি কিনা? বা হুম? তার সাথে পরিচয় কিভাবে, না তার কিভাবে সাথে আপনাদের পরিচয়ের আলাপ? বিষয়টা না। সে আসলে
ভেরি আননোন টু মি এবং সে একটা সময় প্রচুর ইন্টারভিউ দেখতো। সে আসলে আমার সাক্ষাৎকার দেখেই সে আমার প্রেমে পড়ে এবং সে তার প্রেমের বহিঃপ্রকাশ আমাকে জানায় নানানভাবে। আমি দেখতে, দেখতে, শুনতে, শুনতে, জানতে অনেক লং সময় নিয়েছি। তারপর আমার কাছে মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর মি। তারপর তার সাথে বন্ধুত্ব থেকে আ এনগেজমেন্ট। হ্যাঁ, এনগেজমেন্ট, ফ্যামিলি সো সম্মতিতে। কবে নাগাদ বিয়ে করছেন? এটা হুটহাট হয়ে যাবে, যেকোনো সময় হয়ে যাবে। আবার একটু ডিলেও হতে পারে। আমি আসলে এই মুহূর্তে ডেট ডিসাইড করিনি। আচ্ছা। সে কি মিডিয়ার বাইরে নিশ্চয়ই? একেবারেই ঘরোয়া। ঘরোয়া। ওকে। আপনার বাবা তো আপনাকে অ্যাডলফ উপাধি দিয়েছে বা পদবি দিয়েছে বা ডাকনাম দিয়েছে। আপনার সন্তানকে আপনি আসলে কি পদবি বা উপাধি চান আসলে? আমার সন্তানকে পদবি কি দিব আসলে সেগুলো তো এখনো ভাবিনি। তবে আমার সন্তানকে আমি অবশ্যই রিমার্কেবল, যাকে ওই যে অ্যারফের মতো চিনবে, জানবে। এমন কিছু হিসেবে দেখতে চাই বা এমন একটা নাম বা টাইটেল বা এমন একটা নামটা তো আসলে বড় করে না মানুষকে, কর্মেই বড় হয়। আমি চেষ্টা করব য ছেলে হোক বা মেয়ে হোক বা আমার যে সন্তান, সে যেন অবশ্যই নামকরা কেউ হয়, ভালো কাজ করে, দেশের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে এবং সব ভালো কাজ এবং নীতি কি বলে? ন্যায় নীতি সম্পন্ন সব কাজের সাথে সে নিজেকে যুক্ত রাখে। মানুষের কল্যাণে যেন আসে। দ্যাটস ইট। ওকে। আ এখন বিশ্বকাপ চলছে। হুম। আপনি আর্জেন্টিনার ফ্যান, মেসির ফ্যান। আ একটু আর্জেন্টিনা নিয়ে জানতে চাই আসলে। বেসিক্যালি আমি আসলে আমার ফ্যামিলি সূত্রে আমার বাবা, চাচা আমাদের সবাই ওই যে আমার নামটা ওই যে অ্যাডলফ না? হুম, হুম, তো হুম। সেই অ্যাডলফটা এসছে হচ্ছে জার্মানি থেকে হুম, না? হুম। তো আমরা সেই ছোটবেলা থেকেই আমার বাবা, চাচাদের সবাইকে দেখেছি আমাদের পুরো বাসার সবাই, আমি সহ ইনক্লুডেড। আ আমরা জার্মানি সাপোর্টার। বেসিক্যালি আচ্ছা, আমি জার্মানির ফ্যান। ওকে। হ্যাঁ? আমি জার্মানির খেলা খুব দেখতাম, পছন্দ করি। জার্মানি নিয়েই আমাদের সবার মধ্যে উন্মাদনা, উত্তেজনা। কিন্তু যেহেতু ওই ২ টা ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা নিয়ে একটু বেশি বিজ্ঞাপন বা মানুষের একটু ফ্যান ফলোয়ার্সটা বেশি। বেশি। সো ওটা নিয়ে কথা হয়। তো সেই সুবাদে ডেফিনিটলি আর্জেন্টিনা পছন্দ করি। আর্জেন্টিনার মেসি পছন্দ করি। আর্জেন্টিনার সবকিছুই পছন্দ বলেই ওই চট করে রিসেন্টলি একটা হলে মুভির প্রিমিয়ারে গিয়ে চট করে আমি বলতে হবে বলে দিছি। হ্যাঁ, ইয়েস আই লাভ আর্জেন্টিনা বা আমি আর্জেন্টিনার ফ্যান। এটাকে এত নিউজ হয়ে গেছে মানে মানুষজন আমাকে তো জার্সি-টার্সি, শাড়ি-টাড়ি পরায় অনলাইনে এআই দিয়ে হুলস্থুল করে ফেলছে। মানে সো পুরা আমি এই বিশ্বকাপের উত্তেজনায় মানে যদি একটা নাম কোথাও মানে এত বেশি উইথআউট আপনার শাকিরা বলেন, নোরা ফাতেহি বলেন, স্টেডিয়ামে গিয়ে তাদের করতে হয়। হুম, ডান্সের প্রমোট করতে হয়। হুম। থিম সং এ নাচতে হয়। তারা প্রচুর অডিয়েন্সদের জন্য মাতানোর জন্য তারা প্রচুর পরিশ্রম করে। আর আমি ঘরে বসেই আমি আমার বিজ্ঞাপন মানে ওয়ার্ল্ড কাপের মধ্যে আমি ইনভলভড। আপনাকে যখন আর্জেন্টিনার জার্সির আদলে বা পতাকা আদলে শাড়ি পরিয়ে যখন হ্যাঁ। এআই দিয়ে কিছু ছবি বানানো হলো, তখন ওটা দেখে আপনার আসলে কেমন আমি লেগেছে? তো এটা শুধু না, এর আগে নির্বাচনের দিনেও আমাকে মেক্সি পড়াইছিল। যেদিন নির্বাচন হলো, আমি শার্ট প্যান্ট পরে নির্বাচনে গিয়েছি। বাসায় ফিরে দেখি যে আমি মেক্সি পরে বুলেট ব্যালট বক্সে ওই যে করছি, ভোট দিচ্ছেন। ভোট দিচ্ছি। তারপর এরপর আরো কয়েকটা হইছে। তারপর ইভেন আপনাদের এখানে বলা ঠিক হবে কিনা জানি না। বেশ কিছু আ বিখ্যাত পর্ন স্টারের কোলেও আমাকে বসায় দেয়া হইছে। বিভিন্ন এইসব বানানো হয়। তো আমার কাছে না আসলে শুরুর দিকে এটা আমার কাছে খুব বিরক্ত, লজ্জা লাগতো যে আমার মানুষজন, চেনা মানুষজন, আমার ফ্যামিলি মেম্বার্সরা দেখলে কি বলবে? এভাবে করছে, এটা করছে, সেটা করছে। কিন্তু আমি আমাকে নিয়ে এগুলো নিয়ে ওয়ারিড না বেসিক্যালি। আর কেন ওয়ারিড না? কারণ আমি আ এর আগেই বেশ কিছু আমার যে TikTok বা আদার্স প্ল্যাটফর্ম এ আমি বিভিন্ন ফিমেল ক্যারেক্টারে অনেক অভিনয় করেছি। অনেক ভিডিওস কনটেন্ট ক্রিয়েট করেছি। অনেকভাবেই আ ক্যারেক্টার গুলোকে নিয়ে আমি অডিয়েন্সের সামনে এসেছি। সো ওগুলা তো আমি নিজেই করেছি। ওগুলা তো আর এআই ছিল না। সো ওগুলা আমি তখন প্র্যাকটিস হয়ে গেছে আমার। সো এগুলা দেখে আমি খুব একটা ওয়ারিড না ১ম কথা। আর বর্তমান সিচুয়েশন এ যখন এত কিছু ঝড়-ঝাপটা আমার উপর দিয়ে হয়ে গেছে, সবকিছু চলে গেছে, তখন বুঝে ফেলছি আমার সবকিছুই আসলে ট্রেন্ড। আমি স্যান্ডেল পরে থাকলেও ট্রেন্ড, আমি পায়জামা প্লাজো পরলেও ট্রেন্ড, কাজল পরলেও ট্রেন্ড, আমি সবকিছুই শাড়ি ট্রেন্ড। মানে পরলেও ট্রেন্ড। প্রত্যেকটা গল্পে আমাকে জুড়িয়ে দিলে তাহলে Facebook এ ভিউ হয়। যেকোনো গল্পে। আচ্ছা অ্যাডল ভাই যে এই যে আ মেয়ে চরিত্রে হওয়া কিংবা হচ্ছে যে মেয়েদের মতো সাজগোজ বা কিছু কনটেন্ট আপনি করেছেন। এটা আসলে কি কারণ? এটাও কি জাস্ট আপনার না, এটা হচ্ছে ক্রিয়েশন এর অংশ? এটা হচ্ছে না, আমি অনেক কিছু করতে চাই আসলে।
সে সময় যখন করোনা ছিল, যখন আমাদের কাজে একটু ছিল, গ্যাপ ছিল, তখন আমি ঘরে বসে, বসে নানান কিছু করতাম যে, না আমি একটু স্কিল গুলোকে ডেভেলপ করি। অনেক কিছু করি। মানে কি, কি হুম, করা হুম। যায়, কত রকম কি, কি করা যায়। ওই আমি বসে, বসে গানে লিপ সিঙ্ক করছি কিংবা আমি কিছু একটা করছি ওটা দেখাচ্ছি। আমার ডিজাইন করছি ওটাকে দেখাচ্ছি। ওগুলোকে আমার বোরিং লাগতো। মনে হতো যে না আমি বাইরের দেশের সবাই কিন্তু অনেক ক্যারেক্টারের। হুম, হুম। আপনার টম ক্রুজ থেকে শুরু করে, আমির খান থেকে শুরু করে, রজনীকান্ত থেকে শুরু করে ওয়ার্ল্ডের প্রত্যেকটা হিরো বিভিন্ন এই ফিমেল চরিত্রে অভিনয় করেছে। হুম, হুম। আপনি কাউকে বিখ্যাত যত অভিনেতা অভিনেত্রী বলবেন, আমাদের দেশেও আছে। সাকিব খান থেকে শুরু করে সবার একটা করে নারী চরিত্রের সিনেমা আপনি খুঁজে পাবেন। মোশাররফ করিমের নাটকও আছে। হ্যাঁ, তো আমি করলে সবার আপত্তি কেন? আমি তো আহ, মানে তাদের বহির্ভূত কেউ নই। তো আমার কাছে মনে হতো যে তারা সেই যে ক্যারেক্টারগুলো করতে, এটা শুধু অভিনয়, একটা চরিত্রের রূপায়ণ, সেটাকে সে একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে। তো সেই সময় আমি আমার সেই ক্যারেক্টারগুলোকে আমার অভিনয় চর্চা বলেন, আমি কি কি করতে এক্সপ্রেশন কি করা যাবে, এটাতে দুঃখ কিরকম, সুখ কিরকম, হাসবো কিভাবে, মানুষকে হাসাবো কিভাবে, এই ব্যাপারগুলো এবং সমাজের নানান চরিত্রগুলোকে আমি তুলে ধরতাম। একটা পর্যায়ে চরিত্রগুলো খুব ফেমাস হয়ে যায়, একটা চরিত্র। সো এই প্ল্যাটফর্ম থেকে যে কোনো চরিত্র ফেমাস হতে পারে, আমি তার জ্বলন্ত প্রমাণ। এবং এই অভিনয় স্কিলগুলো দেখেই কিন্তু আমার কাছে নাটক চলচ্চিত্র এসছে। সো লাভবানটা কে? অবভিয়াসলি আমি। আমাকে বুঝাতে পেরেছি? হুম, হুম। সো আমি আসলে আমাকে চর্চায় রেখেছি। রাইট। বসে না থেকে তার মানে হচ্ছে এই যে নারী সুলভ চরিত্রটা এটা শুধুমাত্র আপনার ক্রিয়েশন, এটা শুধুমাত্র হ্যাঁ, একটা চর্চা। ক্রিয়েশন এটা চর্চা। আপনার ধারণা বা শুধু নারী আপনার চরিত্র, আমি পুরুষ আপনার চরিত্র ফিলোসফি না। অনেক, অনেক রকম চরিত্রই করছি। হুম, হুম, হুম। হ্যাঁ, সব রকম ক্যারেক্টারই করছি। তো এটা হচ্ছে না আমার একটা মেধার চর্চা, নাথিং এলস। আই আন্ডারস্ট্যান্ড। আমি নানান রকম করতে পারি, এটা আমি মানুষকে প্রুভ করিয়ে দেখিয়েছি। দ্যাটস ইট। তো তারপরে সেটার প্রেক্ষাপট থেকে এখন যে এআই দিয়ে যা, যা করা হয়, বানানো হুম, হুম। হয়, এটা আমার কাছে খুবই মামুলি এবং তুচ্ছ একটা ব্যাপার। এবং এই যে এত কিছু ঘটে গেছে আমার সাথে গত ১-১.৫ বছরে, সেই ১-১.৫ বছরের এই ঘটনায় এখন আর কি বলে? মানে এটা আমাকে এগুলো বদার করে না। মানে ইটস নট এ বিগ ডিল না, মানে। না, আমি এটা এখন এনজয় করি। এখন আমি প্রত্যেকটা জিনিস এনজয় করি এবং আমি আ এগুলো কালেক্ট করে রাখি। এগুলো হইছে আমার সাথে, এগুলো করা হইছে। সো এটা এটা আমি বুঝে গেছি যে দিস ইজ দ্য পার্ট অফ মাই স্টারডম। দিস ইজ দ্য পার্ট অফ মাই জার্নি। দিস ইজ দ্য পার্ট অফ মাই ক্যারিয়ার গ্রাফ। এটাই অ্যাডলফ খান। রাইট। আপনি এই গল্পগুলো বা এই কন্ট্রোভার্সি বা এই ধরনের ব্যাপারগুলো স্বাভাবিক সাধারণ কোনো মানুষের কাছে পাবেন না। ২০ বছর ৩০ বছর ক্যারিয়ার, তারা কোনো হেডলাইনে বা টাইমলাইনে বা হাইপে বা কোথাও নাই। সেখানে সারাক্ষণ পুরো বছরকে বছর জুড়ে আমি টাইমলাইনে থাকি। আপনি আমার মতো সৌভাগ্যবান আপনি কোথায় পাবেন? আমাকে কিচ্ছু করতে হচ্ছে না। আমি ঘর থেকে বের হলেই সেটা টাইমলাইন। আমি একটা অনুষ্ঠানে পাড়া দিলেই টাইমলাইন। আমি একটা সিটে বসে থাকবো, এটাই টাইমলাইন। আমি মঞ্চে উঠবো একটা ড্রেস পরে, একটা ঘুরানো দিব, আমি গাড়ি থেকে নামবো, আমার জামাটা কেউ ধরছে, সেটাই একটা হেডলাইন। দ্যাট ইজ অ্যাডলফ খান। এক্সাক্টলি। অ্যাডল ভাই একটা বিষয় একটু আর আমি ওই একটু যে মানে মানে এটা এটা আসলে তারাও বুঝে গেছে। বাজার কাটতি নিউজ, সাংবাদিক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটররা বুঝে গেছে অ্যাডলফ খানকে তাদের দরকার। অ্যাডলফ খান ছাড়া তাদের পেজের রিচ নাই, ভিউ নাই, তাদের ইনকাম নাই, ডলার কামাতে হবে, সংসার চালাতে হবে, তাদের একটা লাইফস্টাইল ক্যারি করতে হয়, তাদের আরেকটা ভিডিও বানাতে হবে। সো দে নিড অ্যাডলফ খান। কারণ আপনি হচ্ছে আমি এমন অনেকের একটা অর্থ অপরিহার্য, উপার্জনের উৎস হয়ে গিয়েছেন। অফকোর্স, অফকোর্স। ওকে। এই মুহূর্তে শুধু বাংলা ভিশনের এখানে বসে জানিয়ে যাচ্ছি, এই মুহূর্তে সমস্ত টক শো বা ইন্টারভিউ বা এই যে ক্যামেরায় বসে কথা বলা, সাক্ষাৎকার যেটাকে বলে, আপনি জানেন কিনা জানি না, সবচেয়ে বেশি চাহিদা আমার। ওকে। কারণ তারা আমার সাথে কথা বলতে চায়, জানতে চায়। এক্সাক্টলি। আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই। রিসেন্টলি একটা নিউজে দেখলাম যে হচ্ছে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কিছুক্ষণের জন্য আটক রেখেছিল। জি। একটা এলিগেশন আপনার বিরুদ্ধেও ছিল। একটু এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন বা বলতেন। এটা এলিগেশন তো অনেকে অনেক রকম দিবেই। একটা খালি চোখে দেখে একটা গল্প যেকোনো কিছুই যেকোনো সময় মনে হতে পারে।
আমি একটা স্কুল চালাই অনেক বছর। হুম, হুম। হ্যাঁ, স্কুলে কোর্স থাকে। স্কুলে মাঝে, মাঝে অন থাকে, কখনো অফ থাকে। মাঝে, মাঝে বেশ কিছু মাস অফ থাকে কারণ আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি। আবার নতুন ব্যাচ শুরু করি বা নতুন করি। এটা একান্তই আমার ব্যক্তিগত স্বাধীনতা বা আমার মতো করে, আমার টাইম শিডিউলের হুম, উপরে। হুম, হুম। কন্টিনিউ সারা বছর স্কুল খোলা থাকে বা অন করব, অন্যান্য কাজের ব্যাঘাত ঘটে যায়। হুম। সো কাজের সময় সুযোগ বুঝে আমি আ স্কুলটাকে রান করি। অ্যাট ইন দ্যাট কেস যে ঘটনাটা, এরকম অনেকেই আমার কাছে যখন ভর্তি হয়। কেউ ক্লাস করে মাঝপথে হঠাৎ করে বলে যে, "আর করব না। আমি আর করতে পারছি না। পরিবার থেকে সময় দিতে দিচ্ছে না বা এই জায়গাটা আমি আর করব না।" তখন ওটা ব্যাক যায়, যেটা দিয়ে ভর্তি হয়েছে। কিন্তু আপনার কাছে প্রশ্ন যেহেতু প্রশ্নটা আপনি করেছেন, পৃথিবীর কোথাও আছে যে স্কুল, কলেজ, ভার্সিটি কখনো কেউ ভর্তি ফিস কি ব্যাক দেয়? না, না। এটা কোথাও নেই। আমিও সেটাই নিয়েই চলি বা সেই ফরম্যাটেই চলি। সো সেরকমই ছিল যে না তুমি তো এটা ফেরত পাও না বা তোমরা এটা যে চাচ্ছ এরকম এটা তো ইল্লিগ্যাল ব্যাপারটা। কারণ তোমরা অলরেডি ক্লাস করছো। বাকি যে ক্লাসটা তুমি পাবে বা যেটুকু তুমি আমার কাছে বাকি বন্ধের কারণে পাওনি, খোলার পর যা পাবে আমি তোমাকে সেইটুকু কভার করে দেব। আমি আছি তো, আমি তো হারিয়ে যাচ্ছি না। হুম। মাঝখানে কিছু সপ্তাহ বন্ধ মানে এই না যে আমি জীবন থেকে হারিয়ে গেলাম। আমি আবার ওই জায়গা থেকেই যখন স্টার্ট করব তখন আমি আবার তাদের সেটা কভার করব। তো সেইটা ফেরত নেওয়ার জন্য ওয়েটা অনেক রকমভাবে হতে পারত। আলোচনা সাপেক্ষে হুম, হুম। কিংবা একটা ফোনে বা সুন্দর করে একটা অনুরোধ বা স্কুলটা খোলার পরে যে সেটা এটা এমনটা কি লাখখানিক টাকার সেটাই মতো ছিল? মাত্র ৳৩০,০০০। তারা তো দাবি করেছে লাখ হ্যাঁ, টাকা। তারা তো বলতেই পারবে এটা। তো সেটা ওইভাবে করে আমাকে তুলে নিয়ে গিয়ে আমার কাছ থেকে আদায় করা হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি এখন? হুম। এরকম ব্যাপারটা। সো আমার আপনি টাকাটাই আমার প্রাপ্য টাকাটাই বা আমার ন্যায্য টাকাটাই অন্যায়ভাবে আমার কাছ থেকে মব করে তুলে নিয়ে জিনিসটাকে আরকি তারা মিশনটাকে সাকসেস করেছে। দ্যাটস ইট। আর কিছু আপনি না। কোনো অ্যাকশনে যাননি? অ্যাকশন হ্যাঁ, আমি তারপর তো অ্যাকশনে যেটা করার আমি সেটা করেছি। বাট এরপর আর এটা নিয়ে আমি আর মনে হয় যে বারবার কথা বলতে হচ্ছে এবং এগুলোকে নিয়ে ফেস করতে হচ্ছে। আমি আসলে সেটা আর চাইনি দেখে আমি আর এটা নিয়ে আসলে আর মিডিয়ার সামনে কথা বলি। অ্যাডল ভাই আপনি অনেক গুণে গুণান্বিত। আপনি অভিনয় করেন, আপনি হচ্ছে ফ্যাশন মডেল, আপনি ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার। আপনি কি গান করেন? আমরা কি একটা গান শুনতে পারি আজকে? গান করি না কিন্তু গুনগুন করে গাই আরকি। কিন্তু একটু শুনি ওভাবে করে আপনার পছন্দের কোনো একটা গান। পছন্দের একটা গান। ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো এ জীবনে আমি যে তোমার মরণেও তোমারই রব তুমি ভুলো না আমারি নাম এই মন তোমাকে দিলাম। ধন্যবাদ, ধন্যবাদ, বাহ! ধন্যবাদ। হুম। ওকে আমরা একদমই শেষ দিকে গানের চলে জন্য তো আলাদা প্রিপারেশন লাগে হ্যাঁ, আসলে। এক্সাক্টলি, এক্সাক্টলি। হুট সো করে তো গান আসে না। আমি সারাদিনে অনেক গান গুনগুন করি। কিন্তু আপনি যখন বলবেন যে এটা গান গাওয়ার কথা তখন দেখা যাবে যে আমি গানই খুঁজে পাচ্ছি না। ওকে আমরা একদমই শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে আমি কয়েকজন ব্যক্তি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো। তাদের নিয়ে আমি একটু প্রশ্ন বিশেষণ করব। বলব। হ্যাঁ, কার সম্পর্কে? তাদের সম্পর্কে একটু বিশেষণ ওকে। বলবেন। আ সবার ১ম এ শাকিব খান। মেগাস্টার। এক বাক্যে এক বাক্যে মেগাস্টার। হুম। ভেরি আ মানে আর সময়োপযোগী সুপারস্টার যেটাকে অভিনেতার বলে। বাইরে থেকে যদি তার ব্যক্তি শাকিব খানকে নিয়ে একটু যদি জানতে চাই। ব্যক্তিজীবন যেহেতু আমি তার ব্যক্তিজীবনে ইনভলভ না। না ব্যক্তিজীবন আপনি বুবলি আমি কিংবা অপু বিশ্বাসের সাথে ইনভলভ। হ্যাঁ, ইনভলভ। সেটাও তার ব্যক্তিগত হয়তোবা সেটাই তার চয়েস। সে তার জীবনটাকে এভাবেই দেখে। আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবই না। আমি তাকে যেভাবে দেখি পোর্ট্রে করে সে যেভাবে অ্যাজ এ সুপারস্টার, আমি তাকে মেগাস্টার সুপারস্টার দেখি এবং এই সময়ের একেবারেই সবচেয়ে চাহিদা সম্পন্ন, যার সবচেয়ে ফ্যান বেইজ এবং যে আসলেই দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। ওকে, আরিফিন শুভ, উম স্মার্ট, হ্যান্ডসাম, বডি বিল্ডার। সিয়াম আহমেদ, বাট শুভর অভিনয় ভালো লাগে না আমার। আর সিয়াম আহমেদ হলো উম সিয়াম আহমেদ বুদ্ধিমান, খুবই ট্যালেন্টেড বুদ্ধিমান। আর অভিনয়? অভিনয়ে এখনো না অভিনয়ে ভালো লাগার মতো বা অভিনয়কে নিয়ে কথা বলার মতো
অভিনয় আমি দেখিনি। আরিফিন শুভর অভিনয় কেন ভালো লাগে না আপনার কাছে? আরফিন শুভর অভিনয় করে। সম্প্রতি একটি ছবিও আমি দেখেছি। ওর অভিনয় টাচ করে না। ওকে। মানে শরীফ ডায়লগ ডেলিভারি বা তার যে এক্সপ্রেশন, দ্য ওয়ে হি অ্যাক্ট, এটা আমাকে কোনো ফিল দেয় না। মানে আমি বুঝি না যে আসলে সে যে অভিনয় করেছে, দ্যাটস ইট। শরীফুল রাজ? খুবই স্ট্রাগলার বলবো, এবং অবশ্যই ভালো অভিনয় করে। ওকে। জয়া আহসান? জয়া আহসান রিসেন্ট, যেটা গত 20-30 বছরে আমাদের দেশের আহ, যতগুলো আমরা নায়িকা পেয়েছি বা অভিনেত্রী পেয়েছি, তার মধ্যে মানে একদম অথেন্টিক যে সলিড, যার সাথে আসলে আহ, নায়িকা বা চলচ্চিত্র অভিনেত্রী বা অভিনেত্রী বলা যায়, সেক্ষেত্রে জয়া আহসান। So, জয়া আহসানের সাথে আমি টাইটেলটা দিব যে একজন মানে স্টাবলিশ অ্যাক্ট্রেস। ওকে। হুম। অপু বিশ্বাস? পরীক্ষিত একদম। অপু বিশ্বাস, আহ, সে হলো যথেষ্ট বুদ্ধিমতী, এবং আহ, সে নিজেকে এত ট্রান্সফর্ম করেছে, এত বেশি গ্রুম আপ করেছে, যেটা রীতিমতো অবশ্যই সে প্রশংসার দাবিদার। সে এরকম ছিল না, এখন যেভাবে নিজেকে প্রেজেন্ট করে, হুম। তার কথা বলা, তার প্রেজেন্টেশন, তার ফ্যাশন সেন্স, তার মেকআপ, তার গণসংযোগ অডিয়েন্স বা সাংবাদিকদের সাথে, হুম। প্রত্যেকটা জিনিস আমি দেখি, এবং যথেষ্ট বুদ্ধি রাখে। ওকে। বুবলি? বুবলি খুবই সুশিক্ষিত, মার্জিত, এবং সেও যথেষ্ট বুদ্ধিমতী। তাকে আমি বুদ্ধিমতী বলবো। আর অভিনেত্রী হিসেবে? অভিনেত্রী হিসেবে আমি বুবলিকে এগিয়ে রাখবো। বুবলির অভিনয় আমি দেখেছি, বুবলির আহ, যথেষ্ট ভালো অভিনয় করে। পরিমণি? পরিমণি আমাদের দেশের পরিমণি প্রথমত আমার বন্ধু, আমার ওয়েল উইশার, আমার আমার অনেক কাছের একটা মানুষ। পরিমণি মানুষ হিসেবে অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আর পরিমণি হলো আমাদের দেশের এই সময়ের আফটার শাবনূর, হুম, হুম, হুম। আমাদের দেশের এই সময় সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে জনপ্রিয় নায়িকা। আমি জনপ্রিয় বলতে, নায়িকা বলতে যেটা বুঝি না, হুম, হুম, সেটা আমি পরিমণির প্রেসটাকে বুঝি, যে মানুষ আসলে কি পরিমাণ পরিমণিকে পছন্দ করে। ওকে। হ্যারল্ড ভাই, আমরা একদমই আসলে আজকের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। অনেকক্ষণ আপনার সাথে আড্ডা দিলাম। আপনার অনেক বিষয় জানার চেষ্টা করলাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এত সুন্দর একটি পডকাস্টে নিজের মন খুলে বেশ কিছু কথা বলতে পারলাম। সত্যি ভীষণ ভালো লাগছে, এবং আমি ভীষণ এনজয় করেছি। আশা করছি এই কথাগুলোর মাধ্যমে অনেক কথা, জানা অজানা অনেক কথা বেরিয়ে এসছে। সো আমার অডিয়েন্স বা যারা দেখবে সাক্ষাৎকারটি, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এবং আর বাংলা ভিশনের ক্যামেরার সামনে পেছনে টোটাল ইউনিটকেই আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার সকল ভক্ত, শ্রোতা, দর্শক যারা যারা আছেন, তাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, ভালোবাসা ছড়াবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের সকলের প্রিয় মুখ, আমাদের সকলের জনপ্রিয় ফ্যাশন আইকন অ্যাডলফ খানের সাথে। আমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।